আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। এবার সম্ভবত বড়সড় বিপদে পড়তে চলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি মরিশাসে বসে তিনি যে প্রেস স্টেটমেন্টটা দিয়েছেন যে গঙ্গা জলবন্টন চুক্তি হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের প্রথম পরীক্ষা। এই যে ড্যামেজিং স্টেটমেন্টটা, বাংলাদেশের ড্যামেজ কতটা হয়েছে সেটা বাংলাদেশ জানে, কিন্তু ভারত এর একটা কড়া প্রতিবাদ যে করবে সেটা গতকালকে আমি বলেছিলাম। প্রিন্সিপাল সেক্রেটারিকে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন রণধীর জয়সওয়ালকে একটা কড়া স্টেটমেন্ট রেখে দিতে। তিনি গ্রিন সিগন্যাল দিলে সেই স্টেটমেন্টটি তাকে বলতে বলা হবে। সে ছিল পরশুর খবর, গতকাল যেটা আমি বলেছি। এবার গতকালের খবরটা আমি আপনাদের বলি। গতকাল যেটা স্থির করা হয়েছে সেটা হচ্ছে খলিলুরকে তলব করা হবে। দিল্লিতে তলব করে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তাকেই তো কোট করেছেন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর তাকে জিজ্ঞেস করবেন যে আপনার সঙ্গে এই ব্যাপারে এই কথার ভিত্তিতে কোনো কথা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কখন হয়েছে, আদৌ কি কথা হয়েছে আপনি আমায় পরিষ্কার জানান। আর যদি না হয়ে থাকে তাহলে কেন আপনি এরকম একটা স্টেটমেন্ট দিলেন ভারতের বিপক্ষে গিয়ে, তার কারণ আপনি দর্শান। আপনি যদি এই কারণ দর্শাতে না পারেন, ভারতবর্ষ থেকে যে সমস্ত সাহায্য আপনারা চাইছেন একটা সাহায্য আপনারা পাবেন না। পরিষ্কার মুখের উপর বলে দেওয়া হবে, একটা সাহায্য আপনারা পাবেন না। আমরা যদি বিক্রি না করি, আপনি জোর করে তো আমার ঘর থেকে মাল তুলে নিয়ে যেতে পারবেন না। আমরা আপনাদেরকে দিই মাল, আমাদের ক্রেতার অভাব নেই। এই এত বড় ট্যারিফ গেল, ট্যারিফ দিয়েতে কিন্তু সবার কিন্তু জিডিপি পড়েছে। ভারতের জিডিপি কিন্তু 6 থেকে 8.2% উঠে গেছিল। পেট্রোল নিয়েও ভারতের কোনো সমস্যা নেই। সারা পৃথিবীর পেট্রোল নিয়ে সমস্যা হতে পারে, কিন্তু ভারতের কোনো সমস্যা হবে না। ভারত পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে যথাকিঞ্চি সামান্য তেল দিয়ে নিজেরটা চালিয়ে নিতে পারবে। আমাদের তৈল শোধনাগারগুলো যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা সমস্ত রকমের তেল, আমরা ক্রুড অয়েল আমরা কিন্তু জোগাড় করে নিতে পারি। এবং ক্রুড অয়েল থেকে যে সারটা বেরোয় সেটাই খেতি বাড়িতে ব্যবহার করা হয়। ফলে আমাদের যে ক্রুড অয়েল বেরোচ্ছে, সার বেরোচ্ছে ক্রুড অয়েল থেকে, তাতে আমাদের দেশে সার আমরা চালিয়ে নিতে পারবো এবং আমাদের যা স্টক করা আছে 6 মাসের, সেই স্টক থেকে মিলিয়ে মিশিয়ে আমরা চালিয়ে নিতে পারবো। কারণ ওই ব্লকেড, এগুলো খলিলুরকে বলবে না, এগুলো আমি বলছি, ওই যে ব্লকেড, ওই ব্লকেড কিন্তু আমেরিকাকে সরাতেই হবে। ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যাবাদী লোক, তিনি কখন কি বলেন তার কোনো ঠিক নেই। এখন গতকালকে উনি বলেছিলেন যে চায়না নাকি অস্ত্র দেওয়া বন্ধ করে দেবে। চায়নাতে একটা দীর্ঘ স্টেটমেন্ট দিয়েছে, আমার সঙ্গে মানে ট্রাম্পের কোনো কথাই হয়নি। অর্থাৎ সেখানেও একটা মিথ্যে কথা উনি বলেছেন। আর ব্লকেট করে যেটা হয়েছে সেটা ওনার নিজের দেশের মানুষের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আপনাদের যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে, বিভিন্ন স্টেটে $3 থেকে তেলের দামটা বেড়ে $6 থেকে $8 হয়েছে পার ব্যারেল।
এই পার গ্যালন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি সেটা আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যারা রয়েছে তাদেরকে একবার জিজ্ঞেস করে নেবেন। তাহলে এই পরিস্থিতিতে ভারত কিন্তু তার তেল আমদানি কিন্তু যথারীতি চালিয়ে যাচ্ছে রাশিয়া থেকে, প্রচুর পরিমাণে ক্রুড অয়েল যা এনে বিদেশে সাপ্লাই করত ভারত, ইউরোপিয়ান ইউনিয়নে সাপ্লাই করার রাস্তা এখন বন্ধ, কারণ হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়েছে, ব্লকেট করে দিয়েছে। ভারত যাবে না। আর জোর করে যদি ভারত যেতে চায়, ভারত গিয়ে আরামসে গিয়ে ইরান থেকে তেল নিয়ে আসবে, তোর বাপের ক্ষমতা থাকলে তুই আটকে দেখা। এই অবস্থায় যখন তেলের এত সংকট, মূল্য বৃদ্ধি এই জায়গায় পৌঁছেছে, বিদ্যুৎ নেই, হামে শিশু মারা যাচ্ছে, সম্প্রতি দেখি টিকা আসছে শুনলাম, কিন্তু যতটা ড্যামেজ হওয়ার ততটা ড্যামেজ হয়ে গিয়েছে। এখন ফার্দার যাতে ড্যামেজ না হয় তার জন্য এখন একেবারে মানে বৃহৎ আকারে একটা প্রোগ্রাম নিয়ে ওই শিশুদের টিকা দিতে হবে, যাতে আর ভবিষ্যতে আর না ছড়ায়। কিন্তু এইভাবে যদি গরম চলে, এই গরমে শিশুরা ঘেমে গিয়ে তাদের হাম কিন্তু প্রাদুর্ভাব কিন্তু আরো বাড়বে। সেই অবস্থায় দেশের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যেভাবে নির্বাচন হোক না কেন, একদলীয় নির্বাচন ভারত বলে, যেভাবে নির্বাচন হোক না কেন, তিনি এই ধরনের স্টেটমেন্ট ভারতের নাম করে দেন কি করে যখন এই কথাটা হয়নি। আর এই যে কথাগুলো হয়, দর্শক আপনাদের মনে করিয়ে দিই, যাতে কেউ না অস্বীকার করতে পারে তার জন্য কিন্তু অডিও রেকর্ডিং হয়, সামনে কিন্তু অডিও থাকে, রেকর্ডার থাকে, যাতে কেউ অস্বীকার না করতে পারে। এবার আমাদের খলিলুর রহমান যাবেন কোথায়? যদিও যখন অডিও রেকর্ডারটা যখন টিপে দেওয়া হবে, তার সঙ্গে পরিষ্কার কি কথাবার্তা হয়েছে সেটা যখন হবে, তখন কিন্তু কূটনৈতিক মহলে তো আর আমাদের মতো নয় যে আমরা সমাজ মাধ্যমে লিক করে দিলাম। কিন্তু খলিলুর রহমানের প্যান্ট জামা কিন্তু হলুদ হয়ে যাবে। ভারত ঠিক করেছে ওইসব প্রতিবাদ করে কিছু হবে না। এদের চামড়া মোটা মোটা চামড়া যখন হয়ে যায় না, তখন ডুবডুবি বাজাতে হয়। এখন ঢোলের মতো বাজাতে হবে, মানে বাংলাদেশকে এখন ঢোলের মতো বাজাও। যেমন জামাত এসে বলেছিল না, আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে আমরা সাহায্য করব, কিন্তু আপনারা দেখবেন আওয়ামী লীগ ফিরলে যেন আমাদের ঢোল না বাজায়। কিন্তু আওয়ামী লীগ ফিরবে। আপনার একটা গল্প বলি, বিশ্বাসটা এমন বস্তু না, ছোট গল্প বলি। একটা লোকের একটা নদী পার হওয়ার একটা খুব দরকার ছিল, খেয়া টেয়া বন্ধ হয়ে গেছে। খেয়া পাড়ের একজন সাধু সন্ন্যাসীর মতো মানুষ, সে ধুনি জেলে সে রাম নাম কৃষ্ণ নাম জপ করছে। তো তাকে উদ্ভ্রান্তের মধ্যে ঘুরতে থেকে সাধু জিজ্ঞেস করে, তুই কি করতে চাস? বললো, ঠাকুর আমি তো ওপারে যাব, কিন্তু কোনো নৌকো নেই, আমি যাবো কি করে? তার মানে নিজের উপরে বিশ্বাস রাখ, আর কৃষ্ণ নাম জপ, নদীর ওপর দিয়ে হাঁট। বললো আমি ডুববো না? বলবে না ডুববি না, নিজের উপরে বিশ্বাস রাখ। বিশ্বাস এমন বস্তু, আত্মবিশ্বাস এমন বস্তু, ভক্তি এমন বস্তু, তুই যে ঠাকুরই বিশ্বাস করিস না উপরওয়ালায়, তার উপরে এতটাই বিশ্বাস রাখিস যেন 99.9% যেন না হয়, 100% হয়। তো সে কৃষ্ণ নাম জপতে জপতে আর্ধেক গিয়েছে, গিয়ে সে দেখছে জল এত স্রোত বইছে, তার মনে হয়েছে যে এইবারে আমি ডুবে যাব। কৃষ্ণ নাম তখন ভুলে গিয়ে, যেই ভুলে গিয়েছে সঙ্গে সঙ্গে ডুবে গেছে। এই জন্য আমি বলি, বাংলাদেশের মানুষকে আপনারা আস্থা হারাবেন না, কনফিডেন্স হারাবেন না, আত্মবিশ্বাসকে বজায় রাখুন। আত্মবিশ্বাসী হচ্ছে সব। এই আত্মবিশ্বাস যতক্ষণ আছে না, আপনাদের কোনো শক্তি হারাতে পারবে না।
এদের সব ঢোল বাজবে, ঢোল ঢোল বাজারে বাজারে ঢোল, বাজারে বাজারে ঢোল, একটা গান ছিল না, এদের সব ঢোল বাজবে। গানটা আমি জানি, কিন্তু গানটা আমি যদি গুনগুনাই তাহলে পরে স্ট্রাইক খেয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং আশায় বুক বাঁধবেন, আস্থা হারাবেন না। আমি তরুণ ঘোষ। ধন্যবাদ। অনেকেই আমাকে মাঝে মাঝে প্রশ্ন করেন যে আপনি তো কলকাতা থাকেন, কলকাতা পশ্চিমবঙ্গে এত নির্বাচন চলছে, আপনি খবর করেন না কেন? দেখুন, আপনারা অনেকেই হয়তো জানেন না যে যখন রেজিস্ট্রেশন করতে হয় ইউটিউবে, তখন আপনার নির্দিষ্ট কিছু সেক্টর দিয়ে দেওয়া হয় যে আপনি এন্টারটেনমেন্টে করবেন, নাকি ফুডে করবেন, নাকি ট্রাভেলে করবেন, নাকি নিউজ অ্যান্ড পলিটিক্সে করবেন। নিউজ অ্যান্ড পলিটিক্সে যদি করেন তার ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বা লোকাল পলিটিক্স, হ্যান ত্যান এই সমস্তগুলো করতে হয়। সেই অনুযায়ী ওই আমরা এটা অ্যালগরিদম সেট করে দেয় ওটা। তা সবাই যদি সবকিছু নিয়ে করে তাহলে ব্যাপারটা খিচুড়ি হয়ে যাবে, যার জন্য কারোর কাছে পৌঁছবে না বলি ইউটিউবের এই ব্যবস্থা। তো গতকালকে আমি ইউটিউব গাইডলাইনটা ভালো করে পড়ছিলাম আপনাদের এই মন্তব্য দেখার পর, গত দুদিন ধরে দেখে যেটা বুঝলাম, দু চারটে যদি আপনি এদিক ওদিক করেন তাহলে অসুবিধা নেই, কিন্তু আমি যদি কন্টিনিউ যদি মানে বাংলাদেশ ছেড়ে দিয়ে এখন যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স ছেড়ে দিয়ে যদি আমি মানে কলকাতার পশ্চিমবঙ্গের নিউজ করতে থাকি, তাহলে অ্যালগরিদম আবার উল্টো দিকে ঘুরতে আরম্ভ করবে, সে ধরতে পারবে না। তো যাই হোক, আমি একটা মেল করে দিয়েছি, মেল করে দিয়ে তাদের কাছে আমি জানিয়ে দিয়েছি। তাই আমি আজকে থেকে চেষ্টা করব পশ্চিমবঙ্গের ভোট নিয়ে আপনাদের সঙ্গে একটুখানি আলোচনা করতে। এখন পশ্চিমবঙ্গের ভোটের হাওয়া খুব গরম, গরম মানে দুই পক্ষ যুযুধান যাকে বলে, ঘাড়ে ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে। এতদিন একতরফা খেলা হয়েছে, এবার কিন্তু আর একতরফা খেলা নেই। এখন বিজেপি এবং তৃণমূল দুজনেই একেবারে মুখোমুখি দাঁড়িয়ে গেছে এবং মোটামুটি একটা হাওয়া বদলের একটা কিন্তু হাওয়া দেখা যাচ্ছে। এতদিন টিএমসি রাজত্বে প্রায় 15 বছর, 1911 সাল থেকে টিএমসি ক্ষমতায় বসেছে, সেখান থেকে 2026 আজকে 15 বছর টিএমসি ক্ষমতায় আছে। টিএমসি যে দলই ক্ষমতায় থাকুক না কেন, তাদের বিরুদ্ধে নানান রকম অভিযোগ ওঠে। সিপিএম 34 বছর রাজত্ব করেছিল 1977 থেকে 1911 পর্যন্ত, 2011 পর্যন্ত। তারা তো রাজ্যের দেশটা সব সর্বনাশ করে গিয়েছে। যত শিল্প কারখানা যারা ছিল সেগুলোকে মানে বেহালা, আমাদের এই অঞ্চলটা পুরো শিল্পের জায়গা ছিল। আমার বাড়ি চৌরাস্তার পর থেকে ঢোকার পরে অন্তত ডাইনে বাঁয়ে আমাদের 11টা শিল্প কারখানা ছিল। সব কটাকে লাল ঝান্ডা দিয়ে মানে শ্রমিক বিক্ষোভ, মালিকের বিরুদ্ধে বিক্ষোভ করে সব 12টা বাজিয়ে দিয়েছে। সেই যে পশ্চিমবঙ্গের শিল্পের 12টা বাজা শুরু হলো, তারপর থেকে পশ্চিমবঙ্গ আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। সব স্টেট দাঁড়িয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ আর শিল্পে দাঁড়াতে পারেনি। যার জন্য হয়েছে কি, শিল্প এখানে নেই। ভারী শিল্প না থাকার জন্য এখান থেকে সমস্ত ছেলেরা আমাদের চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, চেন্নাই, আর না হলে পরে বিদেশ। আমাদের এখানে ঘর বাড়িতে কিন্তু আপনি যখন যাবেন দেখবেন ইয়ং ছেলে পিলে নেই। এই যে আপনারা বলেন না, আপনাদের মানে কি বলে, আপনাদের ওখানে রকে আজকাল আড্ডা দেখা যায় না, অমুক দেখা যায় না, বেকারত্ব তো আপনাদের কম আছে। আসলে বেকারত্ব আছে, সব বেকাররা চলে গিয়েছে এখন ভিন দেশে। যারা অল্প শিক্ষিত তারা গিয়ে চেন্নাইতে বা তামিলনাড়ুতে বাসন মাজছে, আর যারা বেশি শিক্ষিত তারা ব্যাঙ্গালোর আর চেন্নাইতে বড় বড় পোস্টে কাজ করছে। তার থেকেও যারা বেশি শিক্ষিত তারা গিয়ে বিদেশে রোজগার করছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের সামগ্রিক শিল্পের অবস্থা। 2011 সালে ক্ষমতায় এসে তার আগে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের এখানে টাটা যেটা সিঙ্গুরে স্থাপন করার জন্য
শেষ মুহূর্তে আমাদের শেষ সিপিআইএম এর প্রধানমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন চেষ্টা করেছিলেন, তার চেষ্টায় জল ঢেলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান মুখ্যমন্ত্রী। তারপর থেকে মানে আর কোনো শিল্প এখানে আসেনি। এখন টাটার মতো শিল্প যদি একবার কোনো রাজ্য থেকে চলে যায়, তাহলে তার একটা বড় একটা মানে ধাক্কা লাগে, অন্যদের কাছে তার একটা মানে প্রতিঘাত গিয়ে পৌঁছায়। যেমন শালবনীতে জেএসডব্লিউর একটা, জিন্দালদের একটা স্টিল প্লান্ট করার কথা ছিল শালবনীতে। তারা জমি টমিও নিয়ে নিয়েছিল বুদ্ধবাবুর আমলে 2010 সালে, কাজ অনেকটা এগিয়েছিল। যখনই টাটা চলে গেল, তখন উনিও পাত্তারি গুটিয়ে চলে গেলেন। তারপর থেকে আর পশ্চিমবঙ্গ শিল্প বান্ধব হয়ে উঠতে পারেনি। এবারে একটা বদলের হাওয়া এসছে, যে অনেক হয়েছে। এমনি অ্যান্টি ইনকামবেসি একটা সবসময় থাকে, দীর্ঘদিন কোনো দল যদি ক্ষমতায় থাকে অ্যান্টি ইনকামবেসি থাকে। তার উপর যেভাবে আপনার এই মানে ছোড়াগপ্তা যে সমস্ত বেআইনি অনুপ্রবেশ করা রয়েছে, এবং অভিযোগ, আমি বলছি না এটা অভিযোগ, কাগজেও বেরিয়েছে যে তাদেরকে এই ফলস সমস্ত ডকুমেন্ট তৈরি করে দেওয়ার পেছনে এই সরকারের একটা লোকেদের একটা বড় ভূমিকা রয়েছে। এখন তারা যখন বাদ পড়ে গিয়েছে টোটাল 91 লক্ষ, আর এর মধ্যে ম্যাক্সিমাম ধরুন আপনি 70 থেকে 75% আপনার ওই দিনাজপুর থেকে আরম্ভ করে একদম মানে আপনার মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, নদিয়া, তারপর হাওড়া শিল্পাঞ্চল, ডোমজুর ফৌজের এই অঞ্চলে মুসলমানদের মানে বসতি অত্যন্ত হারে বেড়েছে। তার ফলে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। এখন এই মুসলমানরা যারা এসছে ওখান থেকে, তারা এখন এত শক্তিশালী হয়ে গিয়েছে, তারা এখন হিন্দুদের ধরে পেটাচ্ছে, সংঘবদ্ধ হয়ে ভাঙচুর করে হিন্দুদের পেটাচ্ছে। এই যখন অবস্থা, তখন নরেন্দ্র মোদী এখানে অলরেডি 5টা সভা করে গেছেন। 23 তারিখ ভোট আর 29 তারিখ ভোট, এই দুটি ভোট এখনো দেরি আছে। এর মধ্যে 5টি সভা কি 6টি সভা উনি করে গিয়েছেন। লোকারণ্য একেবারে যাকে বলা যায়। আরো বেশ কতগুলো সভা করবেন। এর মধ্যে সমস্ত ভারী সমস্ত মন্ত্রী এবং যারা আছেন তারা আসছেন। রাজনাথ সিং এসছেন, অমিত শাহ তো পড়েই রয়েছেন পশ্চিমবঙ্গে। অমিত শাহ পড়েই রয়েছেন দুটি কারণে, এক হচ্ছে বাংলাদেশের থ্রেট, আর 2 হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচন। এবারে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যেভাবে শক্তভাবে চেপে ধরেছে, মানে প্রশাসনকে একেবারে শক্ত করে চেপে ধরেছে, তাতে প্রশাসনের কিন্তু হাত পা বাঁধা হয়ে গেছে। ভোট করিয়ে নেওয়ার যে কালচারটা আমাদের এখানে রয়েছে, ভোট করিয়ে নেওয়া, ভোট মানে গভর্নমেন্ট মেশিনারিকে হাতে নিয়ে ভোট করিয়ে নেওয়া, তা গভর্নমেন্ট মেশিনারি হাতে বলতে গভর্নমেন্ট মেশিনারি টুলস যেগুলো, পুলিশ, তারপর যারা ভোট করায়, শিক্ষক, সরকারি কর্মী, তাদের মধ্যে একটা ওই প্রভাব থাকে, তো সরকারি দলের প্রভাব থাকে, তো সেই প্রভাব আর খাটছে না। সামান্য এপাশ থেকে ওপাশ হচ্ছে, সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের বরখাস্তের নোটিশ চলে আসছে। এরকম একটা ব্যাপার। দ্বিতীয় ভোটটাকে আরো সিকিউর করার জন্য এবং জনগণের মন থেকে ভয় দূর করার জন্য আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি হিসেব করেছি, আমাদের এখানে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, আর্ম পুলিশ, তারপরে আপনার সিভিক ভলেন্টিয়ার সমস্ত মিলিয়ে হচ্ছে সংখ্যা হচ্ছে 2,30,000। কেন্দ্রীয় বাহিনী কত আসছে? কেন্দ্রীয় বাহিনী আসছে এই প্রথম 2.5 লাখ। তাহলে পুলিশ, গোটা রাজ্যে পুলিশ যত আছে তার থেকে বেশি আসছে কেন্দ্রীয় বাহিনী। আর কেন্দ্রীয় বাহিনী যেখানে যাচ্ছে পে দিয়ে খাল খিচিয়ে দিচ্ছে একেবারে, যাকে বলা হচ্ছে যে একেবারে প্রহারেণ ধনঞ্জয়। ফলে এই ভোটে
মাস্তানি করার সুযোগটা হয়তো শাসক দল পাবে না। তারপরে 91 লক্ষ বাদ যাওয়াতে কি হয়েছে, ভোটের পার্সেন্টেজের উপরে একটা বড় ধাক্কা। যে পার্সেন্টেজ, একটা মুসলিম ভোটটা ছিল ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের, পুরো ভোট ব্যাংক একদম, সেই মুসলিম ভোটে এবার ভাগ হয়েছে দুটো। এক হচ্ছে চটে যাওয়া মুসলিম, সরকারের উপরে চটে যাওয়া মুসলিম, আর এক হচ্ছে হুমায়ুন কবির বলে একজন প্রাক্তন তৃণমূল রয়েছে, নেতা রয়েছেন, তিনি আবার একটা দল করেছেন, সেখানেও লক্ষ লক্ষ চলে গিয়েছেন, সমর্থক চলে গিয়েছে, মানে মুসলিম সমর্থক। আবার আইএসএফ বলে একটি দল আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেটাও মুসলিমদের, নওশাদ সিদ্দিকী তার নেতা, তারা একটা ভালো ভোট এখানে, নওশাদ সিদ্দিকী কিন্তু আমাদের এখানে মেম্বার অফ অ্যাসেম্বলি, মানে একমাত্র মেম্বার অফ অ্যাসেম্বলি, তারাও কিন্তু আলাদা হয়ে গেছে। ফলে এই যে তিনটে জায়গায় মুসলিম ভোট বিভক্ত হয়ে গেছে, আর 92 লক্ষ না 91 লক্ষ কেটে গেছে, এর একটা বিরাট প্রভাব কিন্তু এই ভোটে তৃণমূলের উপরে পড়বে। এবং মানুষ এবার প্রকাশ্যে বলছে, আগে চাপা বলতো, এখন আমি বাজার থেকে সেলুন পর্যন্ত, চায়ের দোকান, এমনি মুদিখানা যেখানে যাই, আমি জিজ্ঞেস করি যে হাওয়া কি, বলছে এবার বদলে দেওয়া দরকার। মানে মানুষের মনে এটা এসছে যে বদলে দেওয়া দরকার। ধরুন 2011 সালে আমরা যখন আমি যখন সাংবাদিকতা করতাম, সেই সময়তে সিপিএম 34 বছরে এত অত্যাচার করেছিল, মানুষ বলেছিল খারাপ হোক ভালো হোক যাই হোক বদলে দেওয়া দরকার। বাঙালি সহনশীল, তারা সময় দেয়, কিন্তু একবার যদি বেঁকে বসে এবং কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, সেই সিদ্ধান্ত কিন্তু ইমপ্লিমেন্ট করে দেবে। ফলে এইটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই ব্যাপারে তিনি কতটা, ভোটের কথা কেউ কিছু বলতে পারে না। ওই যে এক্সিট পোল যা বেরোয়, এটা কোনো এক্সিট পোল কোনদিন খাটে না, কারুর খাটেনি। একমাত্র যোগেন্দ্র যাদব 2021 সালে কিছুটা খাটুভারে মিলিয়ে দিয়েছিলেন, সেই যোগেন্দ্র যাদব এখন আর করে না। তার আগে করতেন প্রণয় রায় এনডিটিভির, তিনি একটা ঠিকঠাক ভোটের একটা ক্যালকুলেশন করে একটা মানে দিতেন। তো এখন যে অবস্থা, তাতে মুখোমুখি লড়াই, কোন পক্ষ কি হবে না হবে কেউ কিছু বলতে পারে না। ভোট 23 তারিখ এবং 29 তারিখ, ফল প্রকাশ 4 তারিখ। 4 তারিখের পর বোঝা যাবে যে এই রাজ্যে ক্ষমতায় কে এলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।